আজকে 16ই মে 2025। আজকে আমরা কাজিরাঙা থেকে রওনা দিচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে এবং আজ থেকে শুরু হচ্ছে আমাদের মেঘালয় সিরিজ। আর গতকাল পর্যন্ত আমরা কাজিরাঙাতে ছিলাম, কাজিরাঙার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আজকে এই যে আমরা কাজিরাঙা থেকে শিলং যাচ্ছি, দূরত্ব মোটামুটি 267 কিলোমিটার মতন, কাজেই বেশ সময় লাগবে যেতে, কিন্তু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে আর তার কারণ হচ্ছে বৃষ্টি। আর এখন ঘড়িতে সময় 10:23। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে আমি যে রাস্তায় যেতে যেতে কথা বলবো সেই উপায় নেই, এতটাই বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওতে থাকবে শিলংয়ের হোটেল, শিলংয়ের সাইট সিইং, শিলংয়ে আমরা কিভাবে গিয়ে পৌঁছালাম, গাড়ির সম্পর্কিত খবরাখবর ইত্যাদি যাবতীয় কিছু। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজ। আপনাদের আমি এই ভিডিওর শুরুতেই বললাম যে আমরা কাজিরাঙা থেকে শিলং যাচ্ছি, কিন্তু আমি এর আগের ভিডিওতে মানে কাজিরাঙার ভিডিওতেও বলেছি যে কাজিরাঙা যখন আপনারা করবেন আপনারা কিন্তু অরুণাচল প্রদেশ ট্রিপের সাথে করবেন, মানে অরুণাচল ট্রিপ শুরু করার আগে বা অরুণাচল ট্রিপ শেষ করার পরে আপনারা কাজিরাঙা করবেন, কারণ সেটাই সুবিধা। আমি করলাম না কেন? কারণ আমি যখন অরুণাচল ট্রিপ করেছিলাম সেই সময় আমার হাতে সময় খুব কম ছিল, সেই কারণে আমি অরুণাচল প্রদেশ কমপ্লিট করেই ফিরে গিয়েছি। কাজিরাঙা আমার ইনকমপ্লিট ছিল, সেই কারণে আমি কাজিরাঙা এইবারের ট্রিপে যোগ করেছি। গুয়াহাটি থেকে আপনারা শিলংয়ে আসলে এর দূরত্ব 100 কিলোমিটার, মোটামুটি সময় লাগে ওই 2.5 ঘন্টা মতো। ভারতের অন্যান্য সকল রাজ্যগুলিতে প্রাকৃতিকভাবে রৌদ্রছায়ার খেলা চললেও উত্তর পূর্ব ভারতের মাত্র 30 লক্ষ জনসংখ্যার এই রাজ্যটির আকাশ জুড়ে বছরের বেশিরভাগ সময়ই শুধু চলে মেঘ বৃষ্টির খেলা। যেন মেঘবালিকার দল ভেসে চলে এই রাজ্যের সারা আকাশ জুড়ে। এমন এক রাজ্য যার আকাশ ঢাকা মেঘের চাদরে আর মাটি ঢাকা সবুজের গালিচায়, আর পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে অসংখ্য জলপ্রপাত। দূর থেকে দেখে মনে হয় যেন রূপলি অলঙ্কারে সেজেছে পাহাড়। তাই এখানে পৌঁছানোর পথে যেন চলার পথই আপনাকে বলে দেবে আপনি পৌঁছে গেছেন এক অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাজ্য মেঘালয়ে। মেঘালয়ে এই যে আমরা ঢুকলাম, ঢুকতে ঢুকতেই একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা উত্তর বা উত্তর পূর্ব ভারতের এত পাহাড়ি জায়গায় গেছি। আপনারা তো সিকিমের ভিডিও দেখেছেন, অরুণাচলের ভিডিও দেখেছেন, কোনো জায়গায় পাহাড়ি অঞ্চলে কিন্তু নর্থ ইস্টের এইরকম লাল মাটি নেই। এখানে দেখেছেন তো যে পাহাড়ের মাটি বা এই যে রাস্তার ধারে যে মাটিগুলো দেখছেন এগুলো কিন্তু সব লাল রঙের। এই উত্তর পূর্ব ভারতের কোনো জায়গাতে এই ধরনের মাটি দেখতে পাবেন না। শিলং শহরে ঢোকার আগে শিলং থেকে মোটামুটি এই 14 কিলোমিটার মতন দূরেই পড়বে উমিয়াম লেক, একটি সুবিশাল জলাধার। এবং এই অঞ্চলে 1960 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য উমিয়াম নদীর উপরে বাঁধ দিয়ে এই লেকটি তৈরি করা হয়েছিল। তো এখন এইটি একটি পর্যটন কেন্দ্র, প্রচুর মানুষ আসেন এবং বিকেলবেলা এখান থেকে সূর্যাস্তও খুব সুন্দর দেখায়। লেকের জলে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায়। চলুন আমরা যাই, যাওয়ার পথে এই লেকটি দেখে নিয়ে তারপরে আমরা শিলংয়ে ঢুকবো। এই হলো উমিয়াম রিজার্ভারের উপর দিয়ে রাস্তা। এখন আমরা এসে পৌঁছলাম উমিয়াম লেক ভিউ পয়েন্টে। এখানে আরেকটি জায়গাতে অ্যাক্টিভিটিসও হয়, কিন্তু সেই অ্যাক্টিভিটিস হয় 4:30 পর্যন্ত। আমরা আজকে এই ভিউ পয়েন্টে এলাম, এখান থেকে উমিয়াম লেকের দৃশ্য খুব সুন্দর দেখায়। চলুন দেখাচ্ছি।
আমরা ভেবেছিলাম যে এই উমিয়াম লেকে সানসেট দেখব, কিন্তু মেঘে ঢাকা রয়েছে, সূর্যাস্ত খুব একটা ভালো দেখা যাবে না। এখন জলের পরিমাণও কম, এখানে ড্যাম থেকে জল ছাড়ার উপরে এই লেকে জলের পরিমাণ নির্ভর করে। আমরা শিলংয়ে এসে যখন পৌঁছেছি তখন বাজে 5:40, আর এখন ঘড়িতে বাজে 7:30। এতক্ষণ ধরে আমরা শিলংয়ে ঘুরপাক খাচ্ছিলাম, আমাদের হোটেল পছন্দ হচ্ছিল না। আসলে আমরা বেশিরভাগ জায়গাতেই তো মেক মাই ট্রিপ থেকে বুক করে আসি, কিন্তু অনেক জায়গাতেই আমরা গিয়ে হোটেল বুকিং করি। এইবারে আমরা যে এসেছি মেঘালয়তে, কোনো জায়গায় আমরা হোটেল বুকিং করে আসিনি, সব জায়গায় ভেবেছি গিয়ে হোটেল বুকিং করব, এবং সেই কারণে এখানে এসে আমরা কোনো জায়গায় মনের মতন হোটেল পাচ্ছিলাম না, মানে প্রচণ্ড দামে বেশি, আর তা না হলে কন্ডিশন হোটেলের খুব খারাপ। তো যে হোটেলটি আমি নিয়েছি এই হোটেলটির নাম হলো উডবাইন, মানে ঘুরে ঘুরে বুবু এই হোটেল পছন্দ করেছে। এই যে এখন পছন্দ করে ক্লান্ত হয়ে এখানে চেয়ারে বসে আছে। এই যে বেড, রুমটা মানে সত্যিই খুব ভালো, মানে এতক্ষণ খুঁজেছি আমি, লাস্টে হতাশ হয়ে পড়েছিলাম যে এত বোধহয় কোনোদিন আমাকে ঘুরতে হয়নি হোটেলের জন্য। শিলংয়ে এসে আমি পুরো ফেড আপ হয়ে গেছি, মানে মনে হচ্ছিল যে কেন আসলাম এরকম মনে হচ্ছিল লাস্টে। আসলে যে হোটেলেই যাচ্ছি সেই হোটেলে এত রুম রেন্ট বেশি, মানে হোটেলের রুম রেন্ট কম রেঞ্জ আছে কিন্তু সবই সোল্ড আউট। তবে এটাও ঠিক যে আমরা এখন এসেছি মে মাসে। মে মাস একেবারে শিলংয়ের মানে পুরো নর্থ ইস্টেরই একেবারে সিজন টাইম। এই সময় এখানে হোটেলের রেট সবসময় বেশি। অবশেষে এটা পেলাম, মানে আমরা মেক মাইন্ড ট্রিপেও এই হোটেলটার কোনো এখনো কিছু দেয়নি আর কি। মাত্র 4 মাস হয়েছে। মাত্র 4 মাস হয়েছে হোটেলটা, কিন্তু অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখলেই বুঝবেন, একটা ঝাঁ চকচকে বললে যেটা বোঝায় সেটা, এবং সঙ্গে একটা দুর্দান্ত ব্যালকনি, মানে পুরো শিলংটা দেখা যাচ্ছে এই ব্যালকনি দিয়ে। তা যাই হোক, অনেক ঘোরার পর যে এত ভালো একটা হোটেল পাবো এটা ভাবতে পারিনি, যদিও এরও রেঞ্জটা যথেষ্ট বেশি। এই যে হোটেলটি আপনারা দেখলেন, এটি আমাদের কাছ থেকে নিয়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট 4000 টাকা। গুড মর্নিং। আজকে 17ই মে, আমরা শিলংয়ে রয়েছি এবং আজকে শিলংয়ের সাইট সিইংয়ে বেরোবো। আর শিলংয়ের ওয়েদার যেরকম থাকে স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময়ই মেঘলা থাকে, আজকেও মেঘলা, সকাল থেকেই যথেষ্ট মেঘ করে রয়েছে, আর গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, এই যে বুবু এখন চা খাচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করে, আর এইটি হচ্ছে ওদের ডাইনিং। আর এইখানে বুফে সিস্টেমে অনেক রকম আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এখানে পোহা রয়েছে, পুরি রয়েছে, পরোটা রয়েছে, তার সাথে স্যান্ডউইচ রয়েছে, কর্নফ্লেক্স, এইখানে ফ্রুটস, এখানে ডিম, এছাড়া ব্রেড বাটার রয়েছে, আর ওইদিকে টি কফি রয়েছে। আর আমাদের রুম ট্যারিফের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর আপনাদের আমি মেঘালয়ের হোটেল সম্পর্কে বলি, সেটা হচ্ছে যে মেঘালয়ে কিন্তু আপনারা হোটেল বুকিংয়ের সময় খুব ভালোভাবে বার্গেনিং করবেন। আপনাদের বার্গেনিং স্কিলের এখানে একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, কেননা এখানে সিজন টাইম, অফ সিজন, এইসবের উপরে কিন্তু ভীষণ হোটেলের রেট ওঠানামা করে। আপনারা হোটেল বুকিং অ্যাপ থেকে হোটেলের নাম দেখে নিয়ে
গুগল থেকে তার ফোন নাম্বার পেয়ে যাবেন, তারপরে সরাসরি ফোনে কথা বলবেন। এইখানে আপনারা হোটেল বুকিং অ্যাপ থেকে বুকিং করতে যাবেন না, কেননা এখানে রেটগুলো একটু বাড়ানো থাকে। আর এখন আমরা প্রথমেই যাচ্ছি ডন বস্কো মিউজিয়াম। ডন বস্কো মিউজিয়াম হচ্ছে নর্থ ইস্টের সব থেকে বড় মিউজিয়াম, পুরো নর্থ ইস্টের কালচারকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা সেইখানে যাচ্ছি। কতক্ষণ লাগবে এখান থেকে? 10 মিনিট। 10 মিনিট। আর এই যে মাঠটা এত সুন্দর, এটাকে বলে গলফ কোর্স। এইটা হচ্ছে গল্ফ কোর্স। এখানে আমরা একটা সময় আসব। এই পথে যেতে যেতে আপনাদের শিলং সম্পর্কে ছোট্ট দুই একটি কথা একটু তুলে ধরি। এই শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। এইখানকার জলহাওয়া, এখানকার যে পরিবেশ, এগুলি ব্রিটিশদের এত আকৃষ্ট করেছিল যে তারা নর্থ ইস্ট রেজিমেন্টের এই অঞ্চলটি তাদের অত্যন্ত প্রিয় শৈল শহর হিসেবে গড়ে তুলেছিল। যেরকম আমাদের ওদিকে দার্জিলিং বা পশ্চিম ভারতে মানে উত্তর ভারতের দিকে সিমলা, এই সকল অঞ্চলগুলিকে, সেই কারণে এই শিলংয়ে ওই ব্রিটিশ ধাঁচের অনেকগুলি কান্ট্রি হাউস দেখতে পাওয়া যায়। এবং এই নর্থ ইস্ট রেজিমেন্টের যিনি আর কি গভর্নর ছিলেন, তার নাম ছিল হচ্ছে ডেভিড স্কট। পরবর্তীকালে এই শিলং অঞ্চলটিকে তিনি অত্যন্ত ভালোবেসে এই অঞ্চলে তিনি বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে অন্যান্য তার অনুগামী যারা বা অন্যান্য ব্রিটিশ আধিকারিকরাও এখানে এসে বসবাস শুরু করেন। আর এই শিলং অঞ্চলে 1897 সালের 12ই জুন সেই সময় একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 8.1। সেই ভূমিকম্পের ফলে এই শিলং শহর কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার পরবর্তীকালে আবার নতুন করে এই শহর গড়ে উঠতে থাকে। আর তাছাড়াও আমাদের সাহিত্যের দিক থেকে শেষের কবিতা রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই অমিত রে এবং লাবণ্যকে নিয়ে। সেই শেষের কবিতার পটভূমিকা ছিল কিন্তু এই শিলং। আমরা এসে পৌঁছলাম ডন বস্কো মিউজিয়ামে। এই যে মিউজিয়ামটি, আর এই দিকে রয়েছে স্যাক্রেড হার্ট টেকনোলজিক্যাল কলেজ। এই হলো টিকিট কাউন্টার। এখানে 100 টাকা করে টিকিট, আর 4 বছরের নিচে বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি। আর এখানে 1 ফেব্রুয়ারি থেকে 30 নভেম্বর পর্যন্ত এখানকার টাইমিংস হচ্ছে 9:30 থেকে 5:30 পর্যন্ত, এবং ডিসেম্বর এবং জানুয়ারিতে টাইমিংস হচ্ছে 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। কিন্তু অনেকগুলি হলিডেজ রয়েছে, সেগুলি একটু খেয়াল করে নেবেন। যেমন 1 জানুয়ারি, জানুয়ারি 26, 31। এইখানে ডেটগুলো দেখুন। আমি কিছুক্ষণ ক্যামেরাটা ধরে রাখছি। আমরা ডন বস্কো মিউজিয়াম দেখে বেরোলাম। 7 তলায় এই মিউজিয়ামটি অপূর্ব সুন্দর। সমগ্র উত্তর পূর্ব ভারতের জিওলজিক্যাল, জিওগ্রাফিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। মানে আপনি উত্তর পূর্ব ভারত সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাবেন এই ডন বস্কো মিউজিয়ামে আসলে। 7 তলা মিউজিয়ামটির এক একটি ফ্লোরে এক একটি গ্যালারি করা রয়েছে। দারুণ সুন্দর লাগবে এবং বেশ সময় নিয়ে আপনি যত্ন নিয়ে এই মিউজিয়ামটি দেখবেন। শুধু তাই নয়, প্রত্যেকটি গ্যালারিতে যে যে বিষয়ের উপর ডেমনস্ট্রেট করা হয়েছে সেগুলিকে আবার একটি ভিডিওর মাধ্যমেও তুলে ধরা হয়েছে। আপনি ভিডিওটি দেখলেও একসাথে সেই বিষয়গুলি সম্পর্কে ধারণা পাবেন। আর মিউজিয়ামটি দেখতে দেখতে আপনি যখন একেবারে টপ ফ্লোরে যাবেন, সেখানে একটি স্কাই ওয়াক করা রয়েছে। সেখান থেকে সম্পূর্ণ শিলংয়ের দৃশ্য আপনি দেখতে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, এই মিউজিয়ামের ভেতর কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এখানে আপনি একমাত্র মোবাইলের মাধ্যমে স্টিল ছবি তুলতে পারেন, যেগুলি এই যে আমি কথা বলছি, কথা বলতে বলতে আপনাদের দেখাচ্ছি, সেই স্টিল ছবি তোলা যায়। কিন্তু সেটির জন্যও আপনাকে 100 টাকা দিয়ে আপনাকে এখান থেকে একটি পারমিশন কার্ড নিতে হবে। সেই কার্ডটি আপনার গলায় ঝুলিয়ে তবেই আপনি এখানে ভেতরে স্টিল ছবি তুলতে পারবেন। আমার দিকে যেটা পড়বে।
শিলং ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছলাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি দারুণ সুন্দর লেকে। এই লেকটির নাম হলো ওয়ার্ডস লেক। এই ওয়ার্ডস লেক শিলং শহরের মাঝখানে অবস্থিত একটি আর্টিফিশিয়াল লেক। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়, আপনারা এখানে এসে বোটিং করতে পারেন, খুব সুন্দর গার্ডেন আছে, ঘুরতেও পারেন। আর এই লেকের প্রবেশ মূল্য কত? অ্যাডাল্টদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য লাগবে হচ্ছে 10 টাকা, আর সিনিয়র সিটিজেন যারা তাদেরও লাগবে 10 টাকা। আর ক্যামেরার জন্য কিন্তু প্রচুর টাকা, মানে যদি আপনি কোনো কমার্শিয়াল পারপাসে ক্যামেরা ইউজ করেন, মানে ভিডিও ক্যামেরা, তাহলে লাগবে 3000 টাকা। আর যদি নিজের জন্য, নিজের শুটিং, নিজের মেমোরিজ রাখবার জন্য যদি ক্যামেরা করেন, তাহলে তার জন্য লাগবে 400 টাকা। যার জন্য আমি ভিডিও ক্যামেরা করছি না, মানে এই ক্যামেরা বন্ধ রাখছি। আর মোবাইলে ছবি তোলার ক্ষেত্রে কোনো এখানে চার্জ লাগে না, কাজে মোবাইলেই ছবি তোলা হচ্ছে। আর পার্কটি বন্ধ থাকে কবে? টিউসডে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আপনি রোজই খোলা পাবেন। ওয়ার্ডস লেকের ভেতর থেকে ঘুরে আসলাম এবং মোবাইলে যতটুকু ছবি তোলা গেল সেটুকুই আপনাদের দেখালাম, কিন্তু ভেতরে একেবারে মহার্ঘ কিছু নেই এমন যে নৈনিতাল লেক দেখার পর আর এইসব লেক আর ভালো লাগে না। সেই মানে একেবারে এমন মহার্ঘ কিছু নেই যে আপনি ক্যামেরা নিয়ে ঢুকলে একেবারে সেটি বিরাট অপরাধ হয়ে যাবে। পানি মাদ্য। আর এই ওয়ার্ডস লেক এটি খনন করা হয়েছিল 1892 থেকে 94 সালের মধ্যে। হবে হ্যাঁ, ওই যে ফুচকা। অ্যাসেম্বলি বানিয়ে দিয়েছে এখন সরকারের ইয়েতে যেতে কিনা। বাঙালির সাথে শিলংয়ের ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন এসে পৌঁছেছি এই রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে এসে যে বাসভবনে ছিলেন, সেই উইভারলি বাসভবনে। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 এবং 1933 এই 2 বছর তিনি এখানে এসেছিলেন। এখানকার প্রকৃতি, এখানকার এই পাইনের বন, এখানকার পাহাড়, নীল আকাশ তার এত ভালো লেগেছিল যে তিনি এই স্থানে বসে বেশ কিছু তার কাব্যগ্রন্থের খসড়া, তার বিভিন্ন ধরনের চিন্তা এইখানে তিনি প্রকাশ করেছিলেন। যেমন বলা যায় যে 1919 সালে যখন তিনি শিলংয়ে আসেন, তখন শিশু কাব্যগ্রন্থের কিছু কবিতা, যেমন কল্পনা এরকম নামের কিছু কবিতা এখানে বসে রচনা করেছিলেন। আবার 1933 সালে যখন এখানে এসেছিলেন, তখন পূরবী কাব্যগ্রন্থের কিছু কবিতা, যেমন আকাশ প্রদীপ, এরকম তিনি কয়েকটা কবিতা রচনা করেছিলেন। তবে শিলংয়ে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য তাকে এত বেশি প্রভাবিত করেছিল, তিনি শিলংয়ে নামে একটি রচনাও তিনি লিখেছিলেন। এবং 1919 সালে এইখানে এসে তিনি শেষের কবিতা কাব্যগ্রন্থের অনুপ্রেরণা পান এবং শেষের কবিতা কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন পরবর্তীকালে ব্যাঙ্গালোরে বসে, কিন্তু তার পটভূমিকাটি ছিল হচ্ছে এই শিলং। সেই অমিত রে এবং লাবণ্য যার মুখ্য চরিত্র, এবং শেষের কবিতার সেই বিখ্যাত লাইন, তোমারে যা দিয়েছিনু তা শুধু তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। আমাদের কিন্তু দুর্ভাগ্য, আজকে কিন্তু এই গ্যালারি বন্ধ, মানে এটা হচ্ছে আর্ট গ্যালারি রূপে পরিণত হয়েছে এখন, কিন্তু শনি রবিবার ছুটির দিন, এই জন্য এটা বন্ধ থাকে। বিভিন্ন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বিভিন্ন রকমের চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলো পরবর্তীকালে ছিন্ন পত্রাবলী কাব্যগ্রন্থে সংকলিত করা হয়েছে। কবি জন ডানের ক্যানোনিজেশন কবিতার একটি ছত্র, সেটি অনুবাদ করে শেষের কবিতায় তিনি তার ব্যবহারও করেছিলেন। সেই ছত্রটি ছিল ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ, অর্থাৎ দোহাই তোদের, তোরা একটু চুপ কর, আমারে ভালোবাসিবারে দে অবসর। আমরা এখন
এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুর 1923 সালের এপ্রিল, মে, জুন এই 3 মাস ছিলেন এবং এখানে থেকে মনে করা হয় যে তিনি রক্তকরবী, শিলংয়ের চিঠি, এই সকল তিনি কাব্যগ্রন্থগুলি এই বাড়িতে থেকেই তিনি লিখেছিলেন। আর এই বাড়িটি বর্তমানে প্রাইভেট প্রপার্টি, কাজেই সামনে গিয়ে বা ভেতরে গিয়ে ছবি তোলা যাবে না। আমি দূরের থেকেই ছবি তুললাম। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্মৃতিচিহ্ন হিসাবে শিলংয়ে অবস্থান করছে। খোলা তো নেই, কাউকে দেখতেও পাচ্ছি না যে ডাকবো কাউকে। যাই হোক, আর কি করা যাবে। দেখেছো এখানে কত ফলের দোকান? হ্যাঁ, দারুণ দারুণ দেখতে, লাল টুকটুকে আপেলগুলো, বাবারে। ফলের দোকান প্রচুর রয়েছে, কিন্তু বেশিরভাগ ফলই সব বাইরে থেকে আসা, এখানকার ফল নয়। মেঘালয় কিন্তু জীববৈচিত্র্যের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ রয়েছে, বিভিন্ন অর্কিড রয়েছে, এই সকল দিক থেকে মেঘালয় অত্যন্ত উল্লেখযোগ্য। এই দিক দিয়ে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটি দিয়ে গিয়ে একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটির নাম শিলং পিক। এই যে শিলং পিকে যাওয়ার রাস্তাটি আপনাদের দেখালাম, শিলং পিকের হাইট 1970 মিটার। এই জায়গাটি শিলংয়ের সর্বোচ্চ স্থান। এই জায়গাটি এয়ারফোর্সের আন্ডারে এবং সেখান থেকে শিলংয়ের দৃশ্য খুব সুন্দর দেখা যায়, কিন্তু এবং টিকিট লাগে তার জন্য। কিন্তু এখন এই শিলং পিকে যাওয়া বন্ধ রয়েছে। এই যে এইখানে হচ্ছে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স এয়ারফোর্সের, আর এইখানে একটি মিউজিয়ামও রয়েছে। এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখতে। এইখানে ঢোকার মুখে টিকিট কাউন্টার থেকে এই যে টিকিট করতে হলো পার হেড 100 টাকা করে। আর এখানে যদি বড় ক্যামেরা দিয়ে শুটিং করতে চান তাহলে লাগবে 1000 টাকা। আমাদের যে এই ক্যামেরাতে কিছু বললো না। আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট ফলসে। এই এলিফ্যান্ট ফলসের খাসি ভাষাতে একটি নাম আছে, দেখুন সেই নামটি দেখাই। এই যে এইখানে লেখা রয়েছে, অরিজিনালি দ্য খাসি পিপল নেমড দিস ফলস কা খাসিয়াদ লাই পাটেং খোসকিউ, এই হচ্ছে তার নাম, 3 স্টেপ ওয়াটার ফলস। আর এলিফ্যান্ট ফলস নামকরণ করেছেন ইংরেজরা, কিন্তু এইখানে একটি হাতির আকৃতির পাথর ছিল, সেটার জন্য এলিফ্যান্ট ফলস নাম। আবার অনেকে বলেন যে যে জলধারাটা পড়ে সেটা নাকি হাতির সুরের মতন পড়ে, তার জন্য এলিফ্যান্ট ফলস নাম। তবে যে পাথরটির কথা বললাম সেটা এই 1897 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে সেই পাথরটি নষ্ট হয়ে গেছে। এই সিঁড়ি বেয়ে আপনাদের নেমে যেতে হবে। সামান্য কয়েকটি সিঁড়ি দিয়ে নেমে আসলেই আপনি সামনে এই ফলস দেখতে পাবেন। তবে যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে আরও নিচে যেতে পারেন, সেখানে ফলসের নিচে পর্যন্ত যাওয়া যায়। এই যে আমরা ওপরে যে জলপ্রপাতের ধারাটি দেখলাম তার পাশ দিয়েই এই যে সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে নিচে এখানে গেলে তার আরও 2টি ধারা দেখা যাবে। এইখানে লেখা রয়েছে এই দিকে 2nd ফলস আর এই দিকে 3rd ফলস। আর এই দেখুন এইখানে আরেকটি ধারা। এই বন্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে যে এই যে জলধারা নেমে আসছে, এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এই সবুজ গাছপালা। একটা অদ্ভুত কম্বিনেশন, সাদা জলরাশি আর সবুজের কম্বিনেশন, অপূর্ব দেখতে লাগছে এই জন্যই। আর স্টেপগুলো নামতে পারেন আপনারা ইচ্ছা করলে, আমরা শেষ পর্যন্ত নামছি না। তবে বর্ষার পরে যদি আসেন তবে আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে দেখতে আরও। এই দেখুন এই দিকে এই যে 3rd ফলসের ধারা। এই কোনাটায় নামতে পারো, এই কোনাটায় নামলে একটু ফটোটা ভালো উঠবে। আসলে আমরা জিওগ্রাফিক্যালি বলি এই জায়গাটিকে উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল ও মেঘালয় মালভূমি। এর যে
জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স সেটা কিন্তু সমগ্র উত্তর পূর্ব ভারত থেকে আলাদা। মনে করা হয় এটি কিন্তু ছোটনাগপুর মালভূমিরই বিচ্ছিন্ন অংশ, এবং ভৌগোলিকেরা মনে করেন যে কোনো ভূপ্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই অংশটি ছোটনাগপুর মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং সেই কারণে লক্ষ্য করে দেখবেন সমগ্র উত্তর পূর্ব ভারতের আপনি কোনো জায়গায় মালভূমির যে রেড সয়েল সেটা কিন্তু পাবেন না, কিন্তু এই মেঘালয়ে আপনি সেটা পাবেন। আপনি যখন মেঘালয়ে ঢুকবেন সেই সময়তেই আপনি লক্ষ্য করবেন যে লাল মাটির আস্তরণ, ঠিক যেরকম আমরা ছোটনাগপুর পার্বত্য অঞ্চলে বা পুরুলিয়া, বাঁকুড়া এই সকল জায়গায় যেরকম মাটি দেখি সেই রকম মাটি আপনারা এখানে দেখতে পাবেন। এবং ছোটনাগপুর মালভূমি আর মেঘালয় মালভূমি তার মধ্যবর্তী অংশে অবস্থান করছে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চল। যে মালভূমি অঞ্চল তার আরেকটি বড় প্রমাণ হচ্ছে এখানে আপনি চারিদিকে যে পাহাড়গুলি দেখবেন সেই পাহাড়ের কোথাও কোনো চূড়া দেখতে পাবেন না, পাহাড়গুলি হচ্ছে সবই ফ্ল্যাট টপড হিলস, অর্থাৎ যে উপরিভাগটা তার সমতল থাকে। আর আমরা এই যে শিলংয়ে রয়েছি, এই শিলং হচ্ছে প্রকৃতপক্ষে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। এর পূর্ব দিকে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের একদিকে হচ্ছে চেরাপুঞ্জি, আর এই চেরাপুঞ্জির পরে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়টি কিন্তু একটি ওয়াটার শেড হিসেবে কাজ করে, এবং তার ফলে এই পাহাড়ের এপারে শিলংয়ে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়। শিলংকে কিন্তু বলা হয় রেইন শ্যাডো অঞ্চল বা বৃষ্টিচ্ছায় অঞ্চল। এইরকম বহু ভৌগোলিক বৈশিষ্ট্য যেটি আপনি শিলংয়ে পাবেন, এবং সেই কারণে এই শিলংয়ে ওই তীব্র বৃষ্টিপাতটা হয় না বলে কিন্তু এখানকার বনভূমির যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য অসাধারণ। বিভিন্ন জায়গায় পাইনের বনের সমারোহ শিলংকে একটি আলাদা রূপ প্রদান করেছে। আপনাদের খুবই ভালো লাগবে শিলং, এবং আজকে আমরা এই যে শিলং ঘুরছি শিলংয়ের বিভিন্ন জায়গাগুলি আপনাদের কাছে তুলে ধরছি, আর তার সাথে সাথে শিলং সম্পর্কে এই ছোট ছোট যে তথ্যগুলি সেই তথ্যগুলি আপনাদের কাছে রাখছি। এইখানে আমরা এলিফ্যান্ট ফলসে এলাম, এবং সেইখানে এসে ওদের দুজনের সাথে দেখা হলো। ওরা পুরো ফ্যামিলি নিয়েই বেড়াতে এসছে মেঘালয়ে, কিন্তু ওর একটা বিশেষ পরিচয় আছে। ওরা এখন আমার ভিডিও দেখে ঠিকই, কিন্তু অভিষেক ও হচ্ছে আমার ছাত্র, আর এই হচ্ছে অভিষেকের স্ত্রী ঐন্দ্রিলা। ওদের দুজনের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওরা মানে ওনার স্ত্রী বা এই অভিষেকের স্ত্রী আমাকে দেখতে পেয়ে চিনতে পেরেছে, যে ভিডিওতে তো দেখি স্যারকে, আর স্যারের অনেক কথা শুনি অভিষেকের কাছে। যা জানকারি দেন মানে বলা যাবে না। আপনারা অবশ্যই দেখুন, অবশ্যই ওনার ভিডিও দেখুন, ওনার সাবস্ক্রাইব করুন, আচ্ছা, লাইক ঠিক আছে। করুন অবশ্যই। খুব ভালো লাগলো এখানে এসে দেখা হয়ে ওদের সাথে। এয়ারফোর্স মিউজিয়াম অল ডেজ ওপেন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিভিন্ন সময়ে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন বিমানের ছবি এখানে দেওয়া রয়েছে। তার মধ্যে চেতাকে আমরা উঠেছি, সিকিমে যখন ডিজাস্টারে হয়েছিল তখন আমরা আটকে পড়েছিলাম, এই চেতাকে করে আমরা নেমেছিলাম। ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের উদ্ধার করেছিল। সত্যিই তাই। এই হেলিকপ্টারটি 1960 থেকে 1981 পর্যন্ত ব্যবহার হয়েছে। এখানে ঢুকতে গেলে আপনাদের আধার কার্ড লাগবে, তারপরে আপনাদের এই রকম মিউজিয়াম ভিজিটারের একটি কার্ড দেবে, আর এখানকার প্রবেশ মূল্য হলো 40 টাকা করে। এই মেঘালয় মালভূমির পশ্চিম দিকে হচ্ছে গারো পাহাড়, পূর্ব দিকে হচ্ছে জয়ন্তিয়া পাহাড়, আর মাঝখানটাতে হচ্ছে খাসি পাহাড়। এই খাসি পাহাড়ের কিন্তু উচ্চতা সব থেকে কম, আর এই পাহাড়গুলির নাম অনুসারে এখানকার এক একটি উপজাতির নাম, যেমন খাসি পাহাড় অনুসারে খাসি উপজাতি, গারো পাহাড় অনুসারে গারো, জয়ন্তী অনুসারে জয়ন্তিয়া। এইরকম বিভিন্ন উপজাতির অবস্থান রয়েছে এই মেঘালয় মালভূমিতে।
এখন আমরা এসে পৌঁছালাম ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস চার্চে। এই চার্চটি আপার শিলংয়ে অবস্থিত। এই চার্চটি 1936 সালে তৈরি করা হয়েছে, আর এটি একটি রোমান ক্যাথলিক চার্চ। তবে এই চার্চটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর 24শে মে 1969 সালে এটা আবার উদ্বোধন করা হয়। এবং এই চার্চের ভেতরে একটি মানে গুহা মতন অংশ রয়েছে, সেইখানে মাতা মেরির সাথে যিশুর একটি খুব সুন্দর ছবি রয়েছে, এবং ভেতরে যে প্রার্থনা হলটি রয়েছে সেটিও অনেক বড়। দেখা যাক যে ভেতরে ছবি তুলতে দেয় কিনা, আমরা যাই গিয়ে দেখছি। আর ওই গুহাটিকে বলা হয় গ্রোটো। আচ্ছা, এইখানে টাইমিংস দেওয়া আছে? এই চার্চটি কিন্তু সব সময় খোলা থাকে না। এইখানে দেখুন লেখা আছে মানডে টু স্যাটারডে 9 AM অ্যান্ড 5 PM, মানে সকাল 9টায় একবার খোলে আর বিকেল 5টায় একবার খোলে। আর শুধু রোববারে এটি সকাল 9টা থেকে শুরু করে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে শুরু করে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। কিন্তু এখন ঘড়িতে সময় 4:09। আজকে শনিবার, তার মানে এখন চার্চটি বন্ধ। আমরা যদি এই চার্চটির ভেতরে দেখতে চাই তাহলে 5টার সময় আমাদের আবার আসতে হবে। কি করবে? 5টায় আসবে? আসবো, কারণ ভেতরটা নিশ্চয়ই খুব সুন্দর হবে, এত পুরনো দেখবো। এখানে লেখা আছে বোর্ডে একরকম, আর এখানের যিনি দেখভাল করছেন উনি বললেন যে এটা শনিবার পুরোই বন্ধ। তা আমরা গিয়ে বললাম, আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন প্রদীপদা, উনি বললেন কাল সকালে তাহলে একবার ট্রাই করব ভেতরে ঢোকা যায় কিনা। আমরা এখন তাহলে চলে যাব। এখন আমরা যাচ্ছি শিলংয়ের পুলিশ বাজারের দিকে। এই পুলিশ বাজার অঞ্চলটি হলো এমন একটি জায়গা শিলংয়ের, যে সারা শিলং একদিকে আর এই পুলিশ বাজার আরেক দিকে। এখানে মাত্র 4 কিলোমিটার মতন রাস্তা যেতে অন্ততপক্ষে আপনার ঘন্টা দেড়েক সময় লাগতে পারে। এত জ্যাম হয়। মোটামুটি সকালবেলা ওই 9টা নাগাদ থেকে শুরু করে রাত্রি 7টা 8টা পর্যন্ত অসম্ভব জ্যাম হয়। আমি শিলংয়ে আসার আগেও অনেকের কাছে শুনেছি, আর এখানে এসেও এই প্রদীপের মুখ থেকেও শুনলাম, তাই তো, যে এই রকম জ্যাম ওখানে হয়। কাজেই মানে পুলিশ বাজার অঞ্চলে আপনাকে যে জায়গাতেই আপনি হোটেল নেবেন, আপনাকে হোটেল থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করাবে, ওদের যে গাড়ির স্ট্যান্ড রয়েছে সেখানেই দাঁড় করাবে, এবং সেখান থেকে আপনার হোটেল পর্যন্ত যেতে হবে। 15 মিনিট হয়ে গেল পুলিশ বাজার যাওয়ার পথে, এখনও জ্যামেই আটকে যাচ্ছি। তবে এই অঞ্চলে সমস্ত কিছুই পাওয়া যায়, হোটেল, খাওয়ার দোকান, কেনাকাটার দোকান, যাবতীয় সব কিছু রয়েছে। কাজেই স্বাভাবিকভাবেই যানজটের পরিমাণও বেশিই হয়। এই যানজটটি এখানকার একটি বিখ্যাত যানজটের অঞ্চল। পুলিশ বাজার হ্যাঁ, এই হলো শিলংয়ের সব থেকে জমজমাট জায়গা পুলিশ বাজার, কিন্তু এত কনজাস্টেড জায়গা যে আমরা এখানে হোটেল নিইনি। এই গাড়ি নিয়ে ঢুকতে বেরোতেই আধ ঘন্টা কি তারও বেশি সময় চলে যাবে, তাই তো? আজকে তো কম না, উইকেন্ড বলে। আজকে শনিবার বলে অনেক কম না? শনি রবিবারে একটু উইকেন্ড থাকে না, এই ঝামেলা থাকে, বন্ধ থাকে না একটু। আচ্ছা, এখন আমরা খাওয়ার জন্য কিন্তু এসছি পুলিশ বাজারে। এখানে আমরা এসছি সিটি হাট ফ্যামিলি ধাবাতে। ওয়েটিং আছে কতক্ষণ? ঘন্টা অপেক্ষা করতে হবে। আধ ঘন্টা। आध घंटा 6 पीसेस तो ये दोनों कीजिए, ये स्टार्टर में कीजिए, और मेन कोर्स में আমরা আজকে এসেছি সিটি হাট রেস্টুরেন্টে। এইটার রেটিং প্রচণ্ড ভালো। এখানে চাইনিজ পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায়। তো আমরা এখানে আজকে প্রথম নিলাম একটা নবাবি কাবাব, চিকেন নবাবি কাবাব, আর এরপরে চিকেন ফ্রাইড রাইস আর ড্রামস অফ হেভেন নিয়েছি। ভালোই খেতে, খুব ভালো আমি বলবো না। আমি যেরকম ভেবেছিলাম, ওরা বলেছিল যে মালাই দিয়ে তৈরি, সেই যে একটা সফট ব্যাপার থাকে, সেই সফট ব্যাপারটা একটু কম, মানে জুসি ব্যাপারটা একটু কম, কিন্তু টেস্ট ভালো। আমার মনে হয় এটা আরেকটু জুসি হলে বেশি ভালো হতো।
চিকেন ফ্রাইড রাইস এটা একটু অন্যরকম টেস্ট, মানে আমরা যেরকম খাই সেরকম না, টেস্টটা একটু অন্যরকম, একটা স্মোকি ফ্লেভার রয়েছে এর মধ্যে। এই রেস্টুরেন্টে দেখলাম চাইনিজ জিনিস, মানে চাইনিজ খাবার খুব ভালো বানায়। ড্রামস অফ হেভেনটা তো খুব ভালো বানিয়েছে, ওপরে সেসমি সিডগুলো ছড়িয়ে দিয়েছে, খুব ভালো। এটা একদম জুসি যেরকম হয় আর কি ড্রামস অফ হেভেন, সেই রকমই আশানুরূপ হয়েছে। ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে, অনিন্দ যেটা বললো, আর স্মোকি ফ্লেভার আছে। চালগুলো খুবই ছোট ছোট, এখানে এরকমই বানায় আমি জানি, কিন্তু ভালো বানিয়েছে, টেস্টটা বেশ সুন্দর, ভালো লাগলো খেতে। তো আমার ইন্ডিয়ানের থেকে চাইনিজটাই বেশি ভালো লাগলো। খাওয়া দাওয়া আজকে আমাদের ভালোই হলো, আর মোট বিল হলো 1058 টাকা। আর সস্তা। আর তার সাথে আজকে এখানেই শেষ করছি আমাদের শিলং ভ্রমণের ভিডিও। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন অবশ্যই সঙ্গে থাকবেন। আগামীকাল আমরা রওনা দেব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ।